বিয়ের আসরে 3বার কবুল বলেই উঠে চলে গেল শুদ্ধ ভাইয়া। বধূ বেশে ঘরে বসে আছি, তবে বাইরের কোলাহলে বেশ বুঝতে পারছি আমি যে কি ঘটেছে। আমার চারপাশে বসে থাকা কাজিনগুলো কেউ কেউ সবটা বুঝেও কথা ঘোরাতে ব্যস্ত, কেউ বা না বুঝে ওর মুখ চাওয়াচাই করছে। আর মেজমা তো রুমে ঢুকেই মরা কান্নার স্বরে বলল, ইনসুরে শুদ্ধ চলে গেছে রে। স্বাভাবিকভাবেই শক্ত হয়ে বসে রইলাম। রুমের বাকি সবাই অবাক হওয়ার পর্ব শেষ করে বলাবলি করতে লাগলো। আমার দুর্ভাগ্য, পোড়া কপাল, এইসব সবটা কানে আসলে কিছু মনেই হলো না আমার। কিছুক্ষণ পরে সেজ কাকু এসে মেজমাকে বলল, এভাবে বলছেন কেন ভাবি? শুদ্ধ বিয়ের আসর থেকে চলে গেছে, পৃথিবী থেকে নয়। আর ওর দায়িত্ব করেই বেরিয়ে গেছে, কবুল বলা শেষেই বেরিয়েছে। দায়িত্ব কতটা সহজ শোনায় এই শব্দটা। এই শব্দটার মান রাখতেই হুজুর এসে কবুল বলতে বলার সাথে সাথে গড় গড় করে বলে দিয়ে নিজের তকদিরকে স্বীকার করে নিলাম আমি। আজ থেকে আমি শুদ্ধ ভাইয়ার মতো একটা জঘন্য লোকের বউ। আর এই সবটা আমার আব্বুর স্বেচ্ছায় হয়েছে। দায়িত্ব পালন করেছি আমি তার প্রতি, নিজের জীবনটাকে ওই ঘৃণ্য মানুষটার সাথে জড়িয়ে। অবশ্য আমার দিক থেকে যতটা সম্ভব বিয়েটা ভাঙার চেষ্টা করেছিলাম আমি। বয়োজ্যেষ্ঠ দিদুনকে বলেছিলাম আব্বুকে বোঝাতে, দরজা লক করে ভয়ও দেখিয়েছিলাম। কষ্ট পাচ্ছি তাও বুঝিয়েছি, বিয়েতে অমত আমার তাও বুঝিয়েছি, কিন্তু কিছুতেই মন গলেনি আব্বুর। বিদায়ের সময় আমাকে বাসার বাইরে ফুল দিয়ে সাজানো একটা গাড়ির সামনে দাঁড় করানো হলো। ছোট বোন এসে ইরাম জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ওকে জড়িয়ে ধরে শান্ত গলায় বললাম, দোয়া রইল ইরু তোর জন্য, তোর কপালটা যেন আমার মতো না হয়। আমি যেখানেই থাকি না কেন সব সময় দোয়া করে যাব তোর জন্য। ভালো থাকিস বোন। এক পলক সবার দিকে তাকালাম, আমি বাদে বাকি সবার চোখে অশ্রু। যেমনটা হয় মৃত ব্যক্তিকে খাটিয়ায় করে কবর দিতে নিয়ে যাওয়ার সময়। মৃত্যু তো আমার হয়েই গেছে, আব্বু ইচ্ছে করে দুনিয়াতে আমার জাহান্নাম নিবাস ঠিক করে দিয়েছেন। তার দিকে তাকিয়ে দেখলাম শব্দ না করে পাথরের মতো দাঁড়িয়ে কাঁদছেন উনি। এগিয়ে গিয়ে বললাম, আপনার কথাকে কোনোদিনও অগ্রাহ্য করিনি, আজও করলাম না। হয়তো যা ভালো মনে করেছেন সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন আমার জন্য। চোখ বন্ধ করে সবটা মেনে নিলাম। আফসোস একটাই, আপনার এমন সিদ্ধান্তের কারণটাই জানলাম না আমি। আশা করি এবার আপনি খুশি হয়েছেন। আপনার খুশিতেই তো আমি খুশি, তাই আমিও আজ অনেক খুশি। এই জীবনে আর আপনার কোনো কথাই রাখতে পারবে না ইনসিয়া, কারণ জীবন বলে ওর আর কিছুই নেই। আজকে আপনার একটা সিদ্ধান্তে ওর মৃত্যু হয়েছে। আসছি আমি। না না, ভুল বললাম, চললাম। ভালো থাকবেন। আব্বু হু হু করে কেঁদে দিলেন। হাত বাড়িয়ে হয়তো বুকে টেনে নিতে যাচ্ছিলেন আমাকে। সেই সুযোগ দেইনি আমি, সরে এসেছিলাম। আম্মু দম মেরে বসে আছে, তারও চোখের পানি অবাধে ঝরছে, কিন্তু চেহারা থমকে আছে। বড়মণি বারবার করে আম্মুকে জোরে জোরে কাঁদার জন্য তাকাচ্ছে, কিন্তু আম্মু ওভাবেই আছে। চোখ সরিয়ে পেছন ফিরে সাজানো গাড়িটার দিকে তাকালাম। সেজ কাকু আব্বুর হাত মুঠো করে বললেন, ভাইরে, তোর মেয়েকে আমি রাজকন্যা করে রাখবো, কোনো কমতি রাখবো না। দেখিস তুই, সব ঠিক হয়ে যাবে। তুই যা করলি তা বিফলে যাবে না, খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে, দেখিস। গাড়ির লুকিং গ্লাসে দু ভাইয়ের মহামিলনের দৃশ্য দেখে তার ছেলের হাসি ছাড়া আর কিছুই বেরোলো না ভেতর থেকে। আব্বু সেজ কাকুকে জড়িয়ে ধরে কাঁদছেন। ঘাড় ঘুরিয়ে গাড়িতে লাগানো একটা গোলাপ ছুঁয়ে দিলাম আমি। জীবনে কি গ্রহণ করলাম আমি? এটা কি আদৌ গোলাপের কোমলতা, নাকি তার কণ্ঠকের আঘাত? এসব হওয়াটা কি খুব জরুরি ছিল? কি দোষ ছিল আমার? আমি কেন, বা শুদ্ধ ভাইয়াই কেন আমার জন্য? ইরশু, ভেতরে ওঠো। সেজ কাকু গাড়ির দরজাটা খুলে দিলেন। তার দিকে তাকিয়ে চুপচাপ ভেতরে উঠে বসলাম। ওপাশের জানালা দিয়ে ফুফাতো বোন জিনাত আপু মুখ বাড়িয়ে বলল, ইনসু, আমি আসতে চাই তোর সাথে। যে জাহান্নামে আমি যাচ্ছি তার নিতান্তই আমার ভাগ্যের দোষ, তুমি কেন তাতে জড়াবে? এসো না। কিন্তু ইনসু। কেউ আসবে না আমার সাথে। চেঁচিয়ে বলায় জিনাত আপু কিছুটা ঘাবড়ে গেল, মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নিজের খেয়াল রাখিস ইনসু। গাড়ি ছেড়ে দিল। সবাই আরো জোরে কাছে। গাড়ির জানালার কাছ তুলে দিলাম আমি, শক্ত হয়ে বসে রইলাম। নিজের অবস্থা নিয়ে নিজের উপরই হাসি আসছিল আমার। 4 দিন আগে বের হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম সারির মেডিকেলে চান্স হয়ে গিয়েছিল আমার। সাদা অ্যাপ্রন, স্টেথোস্কোপ, মেডিকেল করিডোরে বারবার রাউন্ড দেওয়ার স্বপ্নগুলো সবে বাস্তবে রং পেতে চলেছিল আমার। ঠিক সেই মুহূর্তে শুদ্ধ ভাই আমার জীবনটা শেষ করে দিলেন। অবশ্য ওনাকে সম্পূর্ণ দোষ দেওয়াটাও চলে না, আমার নিজের আব্বুই এসবের মূল। সবটা দিয়ে আমি তার ইচ্ছা পূরণে সদা প্রস্তুত ছিলাম, তারই দাম এইভাবে দিতে হলো আজ আমাকে। বড়লোক বাবার টাকায় বিগড়ে যাওয়া সন্তান হিসেবে খ্যাত লোকটা আজ থেকে আমার বর। শুধু ভাইয়াকে নিয়ে এই 3 বছরে কোনো ভালো কথা কারো মুখে শুনিনি। তার আগে অবশ্য সবটা উল্টোই ছিল, কিন্তু জানি না কি হয়েছিল।
এই 3 বছরে শুনেছি তা শুধু তার অপকর্মেরই কথা। নিজের খামখেয়ালি মতো চলা, টাকা উড়ানো, সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা, এমনকি জেল ফেরত আসামি হিসেবে এই পরিবারের কাজিন সমাজ চেনে ওনাকে। আমিও তেমনটাই জানি, তাই সবার মতো প্রচন্ড ঘৃণা তার প্রতি আমার। কিন্তু এই মানুষটাই এভাবে আমার জীবনে জড়িয়ে যাবে কোনোদিনও ভাবিনি আমি। হুট করে 2 দিন আগে কাকু বাসায় চলে আসে। পরদিন সকালেই জানতে পারি একদিন পরে আমার সাথে নাকি শুদ্ধ ভাইয়ার বিয়ে। কারণ জিজ্ঞাসা করলে আব্বু বলেছেন তার সিদ্ধান্ত, এটাই বড় কারণ। কিন্তু উনি নিজেও 2 দিন আগে অব্দি শুদ্ধ ভাইয়াকে পছন্দ করতেন না। কি এমন হয়ে গেল যে সেজু কাকু বাসায় আসাতেই তার ধ্যান ধারণার পরিবর্তন হলো? সারা দিন দরজা লক করে রুমে বসে কেঁদেছি। সবাই অনেক ডাকাডাকি করেছিল, খুলিনি দরজা। বিয়েটা যখন আব্বুর সিদ্ধান্ত, তবে সেটাই হবে। কেঁদে কেঁদে নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। সন্ধ্যে জিনাতাপুর গলা শুনলাম, এই মেয়েটাই একমাত্র বোঝে আমাকে। আজ তো আম্মু আব্বুর চিন্তা আমাকে সান্ত্বনা দিতে ভুলে গেছে। আব্বু হার্ট পেশেন্ট, কোন দিক সামলাবে তা হয়তো বুঝে উঠতে পারছে না আম্মু। জিনাতাপুর কোলে মাথা রেখে কাঁদতে আর একটু শান্তি পাবো এমনটা ভেবে যেই না দরজা খুলেছি, কেউ একজন ঝড়ের বেগে রুমে ঢুকে দরজার সাথে চেপে ধরলো আমাকে। এক হাতে মুখ চেপে ধরে আরেক হাতে আমার কনুইয়ের উপরে ধরে দরজার সাথে আটকে রেখেছে আমাকে। চোখ তুলে তাকাতেই ভয় বিস্ময় দুটোই কাজ করতে লাগলো। শুদ্ধ ভাইয়া! 3 বছর আগে যখন এই বাসায় এসেছিলেন উনি, চেহারা এক অন্যরকম স্নিগ্ধতা দেখেছিলাম। কেন জানি না তাকে বরাবরই ভয় করতো আমার, অন্যান্য সব ভাই বোনদের চাইতে বেশি। হয়তো উনি বাসায় কম আসতেন তাই। কখনো বাঁকা হেসে তাকিয়েছেন আমার দিকে, আবার কখনো বা কথা বলার চেষ্টা করেছেন আমার সাথে। কিন্তু আমি ভয়ে কথা বলতে পারতাম না, পালিয়ে পালিয়ে চলতাম তার থেকে, তার চোখ এড়িয়ে। কিন্তু আজকের পরিস্থিতি, কাল নাকি এই মানুষটার সাথেই আমার বিয়ে। চোখ দুটো লাল, চোখের নিচে কালো দাগ, চেহারাতেও বিষণ্ণতা। চোয়াল রাগে শক্ত করে রেখেছেন উনি। অতিরিক্ত ফর্সা চেহারায় একরাশ রাগ কোনো অংশে লেগে থাকা ক্লান্তিকে ছাপিয়ে গেছে। অফ হোয়াইট শার্টটার বুকে বগলে ঘেমে ভিজে আছে কিছুটা, হাতা কনুই অব্দি ফোল্ড করে রেখেছেন। মানুষটা বেশ লম্বা বলে ঝুঁকে দাঁড়িয়ে আছেন আমার দিকে, কপালের চুলগুলো নড়ছে। শুদ্ধ ভাইয়া দাঁতে দাঁত চেপে বললেন, তুই কোন সাহসে সারাদিন দরজা লাগিয়ে রেখেছিলি? হ্যাঁ, চমকে উঠলাম আমি। এই মানুষটা এর আগেও কথা বলার চেষ্টা করেছে আমার সাথে, তুই করি, কিন্তু আজকের কথা এত অধিকার বোধ কেন? আমি শুধু নড়াচড়া করে নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছিলাম। ভয় পাই ওনাকে আমি। তার উপর এতটা কাছে দাঁড়িয়েছেন উনি যে দম বন্ধ কর পরিস্থিতি হয়েছে আমার জন্য। উনি আমাকে ঝাঁকিয়ে বললেন, দরজা লাগিয়েছিস কেন? কথা তো বলতেই দিচ্ছেন না, মুখ আটকে রেখেছেন, আবার প্রশ্নও করে চলেছেন। শুধু নড়াচড়া করা ছাড়া আর কোনো কিছুই করা নেই আমার। উনি আরো কাছে এসে দাঁত কিরমির করে বললেন, কথা বল। ড্যাম ইট, এই রাস্তায় কিভাবে এসেছি আমি জানি। খবরদার রাগ বাড়াবি না আবার। বল, দরজা লাগিয়েছিস কেন? অবাক হলাম, আমার জন্য এতটা হাইপার হবার কি আছে? উনি ভাবে ঢাকা থেকে রাজশাহী এসেছেন আমার জন্য? না, এইসব তো ভাবাও মানায় না আমাকে। জানি না কোথা থেকে সাহসের সঞ্চার হলো। তার হাত এক ঝটকায় মুখ থেকে সরিয়ে দিয়ে ধাক্কা লাগালাম তার বুকে। কিছুটা পিছিয়ে নিজেকে সামলে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন আমার দিকে। তার চাউনি দেখে ভয় কাঁপছি আমি, তবু একটা শুকনো ঢোক গিলে বললাম, আমার ইচ্ছা। আপনি কোন সাহসে ছুঁয়েছেন আমাকে? রুমে ঢোকার সাহস কি করে হলো আপনার? শুধু ভাইয়ের চাউনির পরিবর্তন হলো, রাগী চেহারার নমনীয়তা চলে এলো হঠাৎ করেই। ধু করে বিছানায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়লেন উনি। মাথার চুলগুলো টেনে পেছনে ঠেলে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিলেন। আমি শুধু চেয়ে দেখছি ওনার কাজ, বোঝার চেষ্টা করছি এরপর কি করবেন উনি। চোখ খুলে মেঝের দিকে তাকিয়ে উনি বললেন, বাসায় কি হয়েছে বল। কি হয়েছে? আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আপনারা সবাই মিলে খেলছেন আমাকে নিয়ে। তেরা কথা ছাড়, রাইট নাও সোজাভাবে বল, এ বাসায় কি তোকে কি বলেছে? রাগ হলো আমার। লোকটা সব জেনেও এইভাবে প্রশ্ন করছেন কেন? কিছুটা রাগ প্রকাশ করার তো প্রয়োজনীয়তা আমারও আছে, নইলে যে শ্বাস আটকে মারা যাব আমি। বললাম, নাটক করছেন? জানেন না সেজো কাকু কি বলে চলেছেন? জানেন না আমার আব্বুকে তিনি হয়তো কোনো ভয় দেখিয়ে কথা আদায় করে নিয়েছেন? জানেন না কালা আমার আর আপনার জীবনে বিয়ে নামক ছেলে খেলা ঘটতে চলেছে? জানেন না আপনার মতো মানুষের সাথে জড়িয়ে কাল আমার জীবনটা নষ্ট হতে চলেছে? এতগুলো কথা একদমে বলে তার আতকে ওঠার রিয়াকশনে নিজের কিছুটা পিছিয়ে গেলাম আমি। উনি এমনভাবে তাকালেন আমার দিকে যেন কিছুই জানেন না উনি। তারপর নিচের দিক তাকিয়ে বিড়বিড় করে বললেন, যা ভেবেছিলাম তাই হলো। এরা আমাকে কান পেতে শোনার চেষ্টায় ছিলাম। উনি নিচের দিক তাকিয়ে শান্ত গলায় বললেন, কাল তুই কবুল বলবি না। বিস্মিত না হয়ে পারলাম না। আকাশ থেকে পড়ার সময় অবাক হওয়া যাকে বলে। কোনো কারণে আমার মনে হলো এটা একটা ভ্রম ছিল।
ভেবেছিলাম হয়তো উনি বিয়েটাতে রাজি। কেন ভেবেছিলাম তা নিজেও জানি না, কিন্তু উনি তো আমাকে কবুল বলতে মানা করছেন। তার মানে উনি চান না এই বিয়ে হোক। শুধু ভাই এবার আমার দিকে তাকিয়ে ধমকে বলেন, শুনিস কি বলেছি? কাল তুই কবুল বলবি না। বল বল যে ঠিক আছে, কবুল বলবো না আমি, বল। মাথা নিচু করে ধীর গলায় বললাম, বলার সুযোগ থাকলে তো আজই বলে দিতাম, কিন্তু আমি তো নিরুপায়। আব্বু অসুস্থ, ওনাকে এখন কোনো বিষয় নিয়ে। শুধু ভাইয়া তেড়ে এলেন আমার দিকে, হাত বাড়িয়েও তা নিজের মাথায় নিয়ে চুলগুলো টানতে টানতে বললেন, যার যা হয় হোক, তোকে বিয়ে করবো না আমি, এই বিয়ে হবে না। এবার আমি তার চোখে চোখ রেখে শক্ত গলায় বললাম, তাহলে কাকুকে বলছেন না কেন আপনি? আপনি কেন মানা করছেন না? বলে দিন না বিয়ে করবেন না আপনি। আপনারও ইচ্ছে পূরণ হবে আর আমিও বেঁচে যাব। শুধু ভাইয়া আবারও রাগ নিয়ে তাকালেন আমার দিকে, দুপায়ে এগোলেন উনি। আমি দম আটকে পিছিয়ে আবারও দরজায় লেগে আছি। রাগে ওনার কপালের রগগুলো দেখা যাচ্ছে। ওভাবেই রেগে আঙুল উঁচিয়ে বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না, কান খুলে শুনে রাখ তুই। কাল বিয়ের আসরে থাকবি না, কোনো বিয়ে টিয়ে হবে না কাল আমার আর তোর। শুধু ভাইয়ার পায়ের কাছে বসে গেলাম। পা ধরতে গেলেই উনি পিছিয়ে গেলেন। ভ্রুকুচকে তাকিয়ে আছেন আমার দিকে, চোখের জল আটকে না রেখে কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ শুধু ভাইয়া, আমিও চাই না এই বিয়েটা হোক। আমার সামনে স্বপ্ন পূরণের সময়, বিয়েতে জড়াতে চাই না আমি এখন। আপনি মানুষটা কেমন তা জেনে আপনার সাথে তো নয়ই, এইটুকু তো দয়া করুন। কাকুকে বলুন না এই বিয়েটা আটকাতে। আবুকে মানা করতে পারবো না তো, উনি অসুস্থ। প্লিজ বিয়েটা আটকান ভাইয়া, প্লিজ। শুধু ভাইয়া মলিন দৃষ্টিতে তাকালেন আমার দিকে, বললেন, এই কান্না থামাতো। চোখ মুছে উঠে দাঁড়ালাম। উনি বললেন, আমার মতো কাউকে জীবনে জড়াতে হবে না তোকে। কোথাও পালিয়ে যা, নয়তো আজকের মধ্যে ছেলে জুটিয়ে তাকে বিয়ে করে দেয়। আমি সব রকমের সাহায্য করবো তোকে। একটা আবারও চাড়া দিয়ে উঠলো আমার। এগুলোর কোনোটাই আমার পক্ষে সম্ভব না। এগুলো করলেও আব্বু কষ্ট পাবেন। এই বিয়ে আটকানোর একমাত্র উপায় কাকুর মানা করা। শুধু ভাইয়া নিজেও বুঝতে পারছেন এটা, তবু এইসব বলছেন উনি। জোরে শ্বাস ফেলতে ফেলতে বললাম, এগুলোর কোনোটাই সম্ভব না আমার পক্ষে। কেন বুঝছেন না আপনি? আপনি কাকুকে বলুন না যাতে। পারবো না। কেন? তোকে বলবো না, বিয়েটা হবে না কাল। তুই বোবা হয়ে যা যাতে কবুল না বলতে পারিস, নয়তো আঙ্গুলে ব্যান্ডেজ কর যাতে রেজিস্ট্রিতে সাইন না করতে পারিস। যা করার কর, কিন্তু কাল বিয়েটা যেন না হয়। কাল বিয়েটা যেন না হয়, বুঝেছিস? আব্বুর মান সম্মানের বিষয়, নইলে উপায় থাকলে সুইসাইড। কথা শেষ করার আগে শুধু ভাইয়া গলা চেপে ধরলেন আমার মুখের উপর মুখ এনে বললেন, ডোন্ট ইউ ডেয়ার। আগুন লাগিয়ে দেবো শাহনাজ মঞ্জিলে, শেষ করে দেবো সব। শ্বাস আটকে আসছিল আমার। শুধু ভাই আমাকে ছেড়ে দিলেন। খুব খুব করে কাশি শুরু হয়ে গেছে আমার। উনি পানির গ্লাস এগিয়ে দিয়ে কড়া গলায় বললেন, এটা শেষ কথা। আর বিয়ে ভাঙার জন্য জেট বিমানের চেয়েও দ্রুত মাথা চালা। কাল বিয়ে হবে না মানে হবে না, দ্যাটস ফাইনাল। শেষে দুটো লাইন উনি এতটাই জোরে বলেছেন যে চমকে উঠলাম আমি। কথাগুলো বলেই দরজাটা খুলে বেরিয়ে গেলেন উনি। জিনাত আপু ভেতরে আসার আগে আবারও দরজাটা লাগিয়ে হু হু করে কান্না শুরু করে দিলাম। এই তো ভাগ্য, যার সাথে বিয়ে সেই মানুষটা কতটা খারাপ নিজ চোখে দেখে নিলাম 3 বছর পর। গায়ে হাত তুলেছে সে আমার। সেই মানুষটাও অবশ্য চায় না বিয়েটা হোক। আমার পড়াশোনা, আমার স্বপ্ন, জীবনের কোন পথে এগোচ্ছি আমি। গাড়ি ব্রেক করতে বর্তমানে ফিরলাম। কেউ একজন দরজা খুলে মিষ্টি আওয়াজে বলল, ভাবি বাইরে এসো। নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে এলাম। অনেকগুলো মানুষ এই বাসায়, কিছু চেনা মুখ, বেশিরভাগই অচেনা। হয়তো সেজমার বাবা বাসার লোকজন। সেজমা হুইল চেয়ার নিয়ে সামনেই। সেজো কাকু কাঁধ ধরে এগিয়ে আনলেন আমাকে। পাশ থেকে এক মহিলা বলে উঠল, কি গো নতুন বউ, সেজমা ও রূপে শাশুড়ি মাকে সালাম করো। এগিয়ে গিয়ে সেজমাকে সালাম দিলাম। আরেকজন মহিলা বলল, ও মা, পায়ে হাত দিয়ে সালাম করার দিনকাল কি চলে গেল নাকি? এ যুগে সম্মান প্রদর্শন বুঝি না বাপু। কিছু না বলে চুপ থাকলাম। ওনারা ওনাদের মতো বলা বলিতে ব্যস্ত। সেজমা বলল, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কারোর সামনে মাথা নত করতে নেই। তোমরা ইসলামের মূল কথা ভুললেও আমার বৌমা ভোলেনি। আয় ইনসু, ভেতরে আয়। ওনারা চুপ হয়ে গেলেন। সেজো কাকু মুচকি হাসলেন শুধু। ওখানে আরো কিছু নিয়ম কানুন করা হলো, অবশ্য কিছু টের পাইনি। শুধু যা বলেছে চুপচাপ করে গেছি। পাশে থেকে একটা মেয়ে আমাকে ধরে বলল, চলো ভাবি, ঘরে চলো। আমি হলাম তোমার ননদিনী। নিজের ননদ তো নেই তোমার। আমি শুদ্ধ ভাইয়ের মামাতো বোন, মাহিয়া। মাহি বলে ডাকে সবাই। চলো, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছি। ঘর? আমার ঘর? আদৌ কি ঘর? হ্যাঁ, শুধুই ঘর। ইট পাথরে বানানো একটা ঘর। আর সেই ঘরে একটা খারাপ মানুষের বসবাস।
আজ থেকে ওখানেই থাকতে হবে আমাকে। এই জন্য শুধুই ঘর, সবটা ঠিক থাকলে হয়তো ওটা সংসার হতো। সেই ঘরে কি অপেক্ষা করছে আমার জন্য তা ভেবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমার 2জন ফুফাতো ভাই, একটা চাচাতো ভাই, 2টো চাচাতো বোন সহ সেজমার বেশ কয়েকজন ছেলে মেয়ে আমাকে নিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। চাচাতো বোন তাপসি দরজা নক করে বলল, উঠো, দরজা খোল, ইনসু ভেতরে যাবে, ওকে নিয়ে এসেছি আমরা। কোনো আওয়াজ নেই। এক বড় ভাই আবারও নক করলো দরজায়, বলল, দরজা খোলো শুদ্ধ, নতুন বউ এভাবে বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি আছি আমার দুনিয়ায়। নিচের দিক তাকিয়ে সবটা ভাবছিলাম, কি থেকে কি হয়ে গেল। ওদের কথা আর কানে যায়নি। মাহি গলা উঁচিয়ে বলল, ভাবের মাথা ঘুরতেছি, কতটা ধকল গেছি, ফ্রেশ হওয়া জরুরি। ওর দিকে তাকালাম। এই কথা একবারও বলিনি আমি। ভেতর থেকে আওয়াজ এলো, মাহি সবাইকে যেতে বলো। সবাই শব্দহীন হেসে চলে গেল। মাহি একবার আমাকে জড়িয়ে ধরে দৌড় লাগালো। কিছু না বুঝে থম মেরে ওর চলে যাওয়াটা দেখছিলাম। হঠাৎই দরজা খোলার শব্দে সামনে তাকানোর আগেই হ্যাচকাটানে শুধু ভাইয়া ভেতরে ঢুকিয়ে দুম করে দরজাটা লাগিয়ে দিলেন। ঘরটাতে চোখ বুলিয়ে দেখতেই বুকটা ধক করে উঠল আমার। বাসন নামক ফুলে সাজানো ঘরটা তছনছ হয়ে আছে। এক গাদা সাদা ফুলের ঝোলনা সহ লাল গোলাপের পাপড়ি বিছানো বেডশিটটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। শুভ্র দেয়ালে আটকানো রজনীগন্ধা স্টিকার গোলাপগুলো বাদ নেই। যত দূর হাতের ধরা ছোঁয়ার মধ্যে সবটুকু ফ্লোরে পড়ে আছে। জানালার সাদা আর একদম হালকা গোলাপি রঙের রঙিন পর্দাটাও নিজের জায়গা ছেড়ে মাটিতে আছড়ে পড়েছে। টেবিলের উপরে এক সারি বই বাদে কলমদানি, একটা ফটো ফ্রেম উল্টে মাটিতে পড়ে আছে। পাশে ড্রেসিং টেবিলের আয়নার কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। যেন এই ঘরে কোনো ঘূর্ণিঝড় সবে মাত্র তাণ্ডব চালিয়ে গেছে। রুমের মালিক যেন সব কিছুর জায়গা মাটিতে করে দিয়ে বেশ স্বস্তি পেয়েছেন। ঘরের সবটা দেখে শুধু ভাইয়ের রাগের পরিমাপ করতে অসুবিধা হলো না আমার। হয়তো আজ আমাকেও এমন কোনো ঝড়ের মুখোমুখি হতে হবে। হয়তো কেন বলছি, এটাই ঘটবে। উনি কবুল বলতে নিষেধ করেছিলেন আমাকে, কিন্তু বিয়েটা তো হয়ে গেছে। আমাকে অবাক করে দিয়ে উনি পেছন থেকে বলে উঠলেন, এড়ে হচ্ছে। পেছন ফিরলাম। চোখ মুখের অবস্থা মোটেও ভালো না তার। কানে শুনিস না? না, হচ্ছে না, মাথা ব্যথা। তাকে একটা শ্বাস নিতে দেখলাম। পরে 2 সেকেন্ডে কি ঘটেছে নিজেও জানি না। আমার পিঠটা দেয়ালে আটকানো। 2 হাতের কবজি ধরে দেয়ালে আটকে দিয়ে সামনের মানুষটা জোরে জোরে শ্বাস ফেলছে। সে যে রাগ নিবারণের চেষ্টা করছে তা আমি বেশ বুঝতে পারছি। হাতের কবজিতে শক্ত বাঁধনের দিকে তাকালাম আমি। সেটা দেখে আরেক দফার হৃৎপিণ্ডটা তার কাজ ভুলে গিয়ে স্তব্ধ করে দিল আমাকে। আমার চোখ তার হাতের তালুর পিছে আবদ্ধ। কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে ওখান থেকে। শুধু ভাই হুঙ্কার ছেড়ে বললেন, বিয়েটা কেন করলি তুই? শ্বাস আমারও দ্রুত চলছে। ভয়ে কাঁপতে কাঁপতে তার চোখের দিকে তাকালাম। লাল বর্ণ হয়ে আছে নাক, চোখ তার। আরেকবার তার হাতের দিকে তাকিয়ে বললাম, আপনার হাত। উনি এক টানে পেছন দিকে ঘুরিয়ে এক হাত মুচড়ে ধরলেন আমার। আরেক হাত আগের মতোই তার মুষ্টিতে আবদ্ধ। আমার কানের কাছে মুখ নিয়ে শুদ্ধ ভাইয়া বললেন, ডাক্তার হোসনি তুই? কি আর দেখাতে আসবি না একদম? চলে যাসনি কেন বিয়ের ওখান থেকে? তুই বলেছিলাম না পালাতে। এবার আরো বেশি ব্যথা পাচ্ছি। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। যে কান্নাটা বাবা বাসা ছেড়ে আসার সময় বেরোয়নি, তাই এই বাসার মানুষটার খারাপ ব্যবহারে বেরোতে লাগলো। ব্যথায় কুকড়ে উঠে বললাম, লাগছে আমার, প্লিজ ছাড়ুন। তৎক্ষণাৎ হাত ছেড়ে দিলেন শুধু ভাইয়া। কিছুটা পিছিয়ে হাত মুঠো করে বুকে চেপে ধরলাম। চোখ দিয়ে পানি পড়ছে। তাকে যেন কেউ অনুমতি দিয়েছে সবটা উজাড় করে কাঁদতে, কিন্তু আমি তো দেইনি। আমি তো জানতাম এই মানুষটা কেমন। সব জেনেই তো এই বাসায় এসেছি আমি। তাহলে এই বৃথা কান্না কেন? এটা কি মানায় আমায়? চোখ মুছে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। শুধু ভাইয়া কিছুটা সময় অপরাধের মতো দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় বললেন, খুব লেগেছে না? বলেছিলাম তোকে বিয়ে না করতে। কেন কবুল বললি তুই? কেন নিজেকে আমার মতো একজনের সাথে জড়ালি? ওনার গলার আওয়াজে এবার কিছুটা সাহস হলো আমার। এভাবে ভয় পেয়ে থাকলে আজীবন তার পায়ের নিচে পড়ে থাকতে হবে আমাকে। কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। সাহস করেই বললাম, এই কেনর উত্তরটা আপনার কাছে আর কতবার দেবো বলতে পারেন? এবার যদি আমি বলি, আপনি কেন চুপচাপ ভদ্র ছেলের মতো কবুল বলেই উঠে আসলেন? কেন বিয়েটা না করে চলে যাননি আপনি? আমি আর তোর সিচুয়েশন এক। আমার আর তোর সিচুয়েশন এক নয়। এক না? হ্যাঁ, আসলেই এক না। আপনি যেখানে চান বাবার পয়সায় দুনিয়া জয় করতে, সেখানে আমি চেয়েছিলাম আমার বাবাকে ভালো দেখতে। সিচুয়েশনটা এক হবে কিভাবে বলেন?
শুধু ভাইয়া এক পলক আমার দিকে তাকালেন, তারপর এদিক ওদিক কিছু খুঁজতে লাগলেন, যা থেকে আবারও ভয় হতে লাগলো আমার। কিছু না পেয়ে রাগে টেবিলের সামনের চেয়ারটা লাথি মেরে টেনে গায়ের শেরওয়ানিটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারলেন। ভয়টা আবারও বেড়ে গেছে আমার। এক পা দুপা করে পেছাতে পেছাতে কোনো এক ওয়ার্ড্রোবের সাথে আটকে গেলাম আমি। শুধু ভাইয়া আমার দিকে এগোতে গিয়েও আবার মাথা ধরে বেডে বসে গেলেন। নিচের দিকে মাথা করে আছেন উনি। মিনিট পাঁচেক রুমে পিনপতন নীরবতা, যা আমার ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। উনি কিছুক্ষণ পর ওভাবে থেকেই বললেন, বিয়েটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যায়। কেন জানি না ভেতরটা মোচড় দিয়ে উঠলো। বিয়ের এই পর্ব সত্যিই চাইনি আমি, তবে তার কথায় এমন কেন লাগছে যেন সে নিজ হাতে ধরে আমার ভেতরটা টুকরো টুকরো করে কাটছে। নিজেকে বোঝালাম দুর্বল হওয়া যাবে না এর সামনে। আর এই লোকটা তো আমার যোগ্যই না, খুব খারাপ একটা লোক সে। এতদিন শুনতাম, এই দুদিনে তো চোখেও দেখে নিয়েছি এর সাথে থাকা অসম্ভব। তাই শক্ত গলাতেই বললাম, দুঃস্বপ্ন? হ্যাঁ, দুঃস্বপ্নই তো বটে, কিন্তু দুঃস্বপ্ন ভাবলে তো পিছু করবে, আজীবন কুড়ে কুড়ে খাবে আমাকে এই ঘটনা। বাঁচবো কি করে আমি? কি করে থাকবো আপনার সাথে? আমি এটাকে মুছে ফেলতে চাই, চিরমুক্তি চাই এটা থেকে। আই ওয়ান্ট ডিভোর্স। আপনার মতো কারোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। শুধু ভাইয়া রোবটের মতো মাথা তুলে তাকালেন আমার দিকে, চোখ জোড়া ছলছল করছে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন উনি। কিছু বলছিল তার ওই চোখ দুটো, কিন্তু আমি তো পড়তে চাই না ওই চোখের ভাষা। চোখ সরিয়ে নিলাম। উনি উঠে দাঁড়িয়ে এগিয়ে আসলেন আমার দিকে, কাঁচুমাচু হয়ে যতটা সম্ভব গুটিয়ে দাঁড়ালাম। উনি বললেন, পেয়ে যাবি। ওনার স্পষ্ট উত্তরে আবারও এক ঝোড়ো হাওয়া বয়ে গেল ভেতরটাতে। উনি আমার দিকে ঝুঁকে বললেন, আচ্ছা বলতো, কি কি জানিস তুই আমার ব্যাপারে? কিছু কিছু না। বল। আবারও ধমক। একটা শুকনো ঢোক গিলে বললাম। উনি বিছানার দিকে চলে গেলেন। আমি একটা জোরে শ্বাস নিলাম, হাফ ছেড়ে বাঁচলাম যেন। শুধু ভাইয়া পায়ের উপর পা তুলে বিছানায় বসলেন, ডান হাতের আঙুল দেখতে দেখতে বললেন, আমি যে খারাপ মানুষ তা কি কি বৈশিষ্ট্য বিচার করলি? গুনে গুনে সবটা বলবি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি খুব খারাপ মানুষ। শ্বাস থেমে গেল আমার। এবার কি বলবো? ওনার কাছে ওনাকে নিয়েই কি খারাপ করে কথা বলবো আমি? মাত্রাতিরিক্ত সাহস দেখিয়েছে, তা বুঝতে পারছি আমি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, শুধু ভাই। টপিকের বাইরে কথা বলবি তো, আমি কিন্তু খারাপ মানুষ। ভাবলেশীন ভাবে ও তার উত্তর, কিন্তু ভয়ে গলা শুকিয়ে আসছে আমার। উনি আবারও বললেন, বল। নিচ দিক তাকিয়ে ঘুমটার ওড়না আঙুলে পেঁচাতে লাগলাম। আমাকে চুপ করে থাকতে দেখে উনি চেঁচিয়ে বলে উঠলেন, বল কি জানিস আমাকে নিয়ে? লোকটা দাঁড়িয়ে গেছে, আমার গায়ের লোমও দাঁড়িয়ে গেছে সাথে। ধমক শুনে গড় গড় করে বলতে লাগলাম, আপনি পড়াশোনা শেষ করে কাকুর ব্যবসায় হেল্প করেন না, উল্টো কাকুর টাকা ওড়ান, সিগারেট খান, ড্রিঙ্ক করেন, আর আর আপনি আপনি জেলেও ছিলেন। কথাগুলো বলে শরীর ছেড়ে দিলাম আমি। আজ আর রক্ষে নেই। ভয় পাওয়ার জন্য আর কি কারণ লাগে? বাঘের কাছে ঢুকে তাকেই অভুক্ত ভাগ বলে গালি দেওয়ার মতোই তো কাহিনী বাঁধিয়েছি আমি, তা আমি জানি। কিছু সময় পরও সে বাঘের গর্জন না শুনে মাথা উঁচু করে তাকিয়ে দেখি সে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বিরক্তির কিছু বললাম? আমাকে মাথা তুলতে দেখি শুদ্ধ ভাইয়া বলেন, ব্যাস এতটুকুই? চোখ বেশ অনেকটা প্রসারিত হলো আমার। এগুলো এটুকু ছিল? শুদ্ধ ভাইয়া এগিয়ে আসছেন আমার দিকে, পিছিয়ে যাচ্ছিলাম। উনি আমার নাকে পড়ার নথ ধরে বললেন, এত সব গয়না কে দিয়েছে? খানিকটা অপ্রস্তুত হয়ে ভ্রু কুচকে তাকালাম তার দিকে। উনি নাকের নথ থেকে হাত সরিয়ে আমার হাত উঁচিয়ে তাতে থাকা চুড়িগুলো পরখ করতে করতে বলেন, সব সোনার? নিশ্চয়ই বাসা থেকে দিয়েছে। নিচ দিক তাকিয়ে আস্তে করে বললাম, জানি না। তা জানবি কেন? খোল খোল, এগুলো সবগুলো বাসায় গয়না, খোল খোল। কথাগুলো বলেই উনি টানাটানি করে চুড়ি খোলা শুরু করে দিলেন। নীরব দর্শকের মতো দেখে যাচ্ছি আর অবাক হচ্ছি। শুধু ভাইয়া মাথার উপরে থাকা মুকুটের মতো গয়না সহ ওনার ঘোমটাটাও সরিয়ে দিলেন। বেশ লম্বা হয় আমার মাথার উপরিভাগ দেখে গয়না খোলার জন্য তার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু তার চেহারার ভাব বুঝতে আমাকেই মাথা উঁচু করে ঘাড় ব্যথা বানিয়ে তাকিয়ে থাকতে হলো। এভাবে কি দেখছিস? লিলিপুট কথাকার, দেখিস না জীবনে? মাথা নামিয়ে নিলাম। গয়নাগুলো পাশের তাকে রেখে আমার পেছনে গিয়ে দাঁড়ালেন উনি। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু ভয়টা কমেছে। সরে আসার জন্য পা বাড়াতেই গলার গয়না ফাঁসের মতো আটকে গেল গলায়। বুঝলাম পেছনের মানুষটা গয়নার সুতো ধরে রেখেছে। খুব করে কেসে সুতোয় ঢিল দিতে একটু পেছলাম আমি। এক পা নড়বি না। আদেশের নড়চড় হলে কপালে দুঃখ আছে বুঝলাম। বিনা স্পর্শে সবগুলো গয়না গা থেকে খুলে দিলেন শুদ্ধ ভাইয়া। কোথা থেকে আনা জামা
সামনে ধরে বললেন, যা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আয়। এত ভালো ব্যবহার, এর পরের পরিণতিটা কি? চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই তার চোখ পাকানো দেখে নিজের চোখ নামিয়ে নিলাম আমি। গুটি গুটি পায়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে বাইরে বেরোতেই উনি বললেন, এই বাসায় যতদিন আছিস তোর এইসব গোল জামা চুড়িদার এইসবই পরে থাকবি। কারো কথায় খবরদার যদি শাড়ি পরেছিস না তো। এ বাসায় যতদিন আছি, এই কথাটাও কোথায় যেন লাগলো আমার। মুখে কিছু না বলে ঘাড় নেড়ে সম্মতি জানালাম। এতদিন শুনেছিস, এত দেখে নে আমি আসলেই খারাপ লোক। কথাটা বলে পাশের এক ড্রয়ার থেকে কাচের বড় একটা বোতল নিয়ে ঢকঢক করে খেতে শুরু করে দিলেন শুধু ভাইয়া। অবাক হয়ে শুধু দেখছি, লোকটা এমন কেন? কি প্রয়োজন আছে এসবের? উনি কোথা থেকে সিগারেটও বের করলেন, লাইটার দিয়ে জ্বালিয়ে ধোয়া উড়িয়ে আমার সামনেই খাওয়া শুরু করে দিলেন। শুধু ভাই একবার সিগারেট মুখে পড়ছেন তো একবার বোতল, আর সাথে সাথে তিক্ত চেহারা করছেন, যেন কত বিদঘুটে স্বাদগুলোর। দুবার কাশিও হয়েছে তার। যদি এইসবে অভ্যস্তই হন তবে আমার রিয়াক্টের কারণ কি আমি বুঝলাম না। আমার কাছ থেকে শুনেই বা এসব খেতে লাগলেন কেন উনি? কি দরকার আমার কাছে এটা প্রমাণ করার যে এইসব উনি করেন? কি দরকার নিজেকে আমার সামনে আরো ছোট করার? সিগারেটের ধোঁয়ায় কাশি উঠে গেছে আমারও। ওনায় নাক মুখ চেপে ধরলাম। শুধু ভাইয়া এক পলক আমার দিকে তাকিয়ে সিগারেটটা মাটিতে ফেলে পায়ে পিষে আবারও ড্রিঙ্ক করতে লাগলেন। বোতল শেষ করে টলতে টলতে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়লেন। বিড়বিড় করে বললেন, আমি খারাপ লোক, খুব খারাপ লোক। কাছে আসিস না আবার। চলে যা আমার কাছ থেকে, চলে যা আমার জীবন থেকে। কেন নিজের সাথে নিজেকে জড়িয়ে নিলি এভাবে? কেন আমাকে এভাবে দূর? বাকিটা আর বলতে পারেননি উনি, ঘুমিয়ে গেছেন হয়তো। এই তো বিবাহিত জীবনের শুরু আমার। কোথায় চেয়েছিলাম জীবনটাকে নিজের মতো করে সাজাবো, সেখানে জড়িয়ে গেলাম ওনার মতো একজনের সাথে। নিজের ভাগ্যের উপর আরেকবার উপহাস করে বালিশ নিয়ে মেঝেতে ঘুমাবো বলে পা বাড়ালাম। ঘুম কি হবে? নয় মেঝেতে শুয়ে শুয়ে অশ্রু বিসর্জনই দেব। নাটক ছাড়া কিছুই নাই জীবন, মানতেই হবে। শুধু ভাই হাত ধরে আটকে দিলেন আমাকে, বললেন, ঠিক বুঝেছিস, দূরে থাকবি আমার থেকে, আসবি না কাছে একদম। কথাটা বলে টেনে বিছানায় ফেলে দিলেন আমাকে। মাথার নিচের বালিশ কানের উপর দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন উনি। দূরে থাকবি বলে পাশে শোয়ানোর বিষয়টা আজব লাগলো আমার। অবশ্য মানুষটাই আজব, উঠে গেলে ঝামেলা করবে কি এটা ভেবে যেই না আমার জন্য পাশ ফিরতে যাব শুধু ভাইয়া বলে উঠলেন, নাটক না করে বিছানাতেই ঘুমা, তবে সোশ্যাল ডিস্টেন্স রেখে। দুটো কথার একটু এদিক ওদিক হলো কিন্তু। কথাটা পুরোটা শেষ করেনি উনি, আমি বুঝে নিয়েছি। এমন কেন উনি? ধমকাবেন, আবার গলা নামিয়েও কথা বলবেন। দূরে থাকতে বলে নিজেই কাছে চলে আসবেন, কষ্ট দিবেন, আবার পর মুহূর্তেই এক গাদা যত্ন দেখাতে চলে আসেন। এই সম্পর্কটার ভবিষ্যৎ কি? আর কি ডিভোর্স দিয়ে দিবেন উনি আমাকে? বলেই তো দিয়েছেন। কোথায় যাব আমি তারপর? শেহনাজ মঞ্জিলে তো নয়। তাহলে এত ভাবিস না ইনসু, তুই তো এখন মেডিকেল স্টুডেন্ট, হোস্টেলে চলে যাবি। কিন্তু ভর্তির ফর্মালিটিস তো এখনো শেষ হয়নি। আদৌ কি শেষ করতে পারবো? মেডিকেল প্রাঙ্গণে পা ফেলার সৌভাগ্য কি হবে আমার? পুরনো একটা ডায়েরি হাতে নিয়ে ব্যালকনিতে বিন ব্যাগে বসে চন্দ্রবিলাসে মত্ত আয়ান চৌধুরী, শুদ্ধর ব্যাচমেট, বেস্ট ফ্রেন্ড আর শুদ্ধর বাবা আসাদুজ্জামান আজাদের ডানহাত। পরিবার বলতে শুধু মা আর ছোট বোন মুনিয়া। সারাদিন ব্যস্ত থাকলেও এই সময়টা একান্তই ওর। ডায়েরির পাতায় পাতায় শ্যাম পাখি সম্বোধনে লেখা প্রতিটা কথার মাঝে প্রতিদিন ডুব দেয় সে। আজও তার ব্যতিক্রম হয়নি। আচমকায় দরজায় দুবার নক পড়ায় রাগী স্বরে বলল, কে? স্যার, আমি অশোক। কি চাই? এই সময় বিরক্ত করার সাহস কি করে হলো তোমার? সরি স্যার, আসলে বিষয়টা ম্যামকে নিয়ে। আয়ান উঠে সে দরজা খুলে দিল। আর যাই হোক, ওকে নিয়ে কেউ মজা করার সাহস পাবে না। নিজেই সে মানুষটার কাছে যেতে পারেনি তো কি, লোক লাগিয়ে খবর নেবে সব সময়। বলল, কি হয়েছে? আসলে স্যার। হেয়ালি করো না অশোক। অশোক কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, ম্যামের আজ বিয়ে হয়ে গেছে। ঝুলিয়ে রাখা হাতে ডায়েরিটা শক্ত করে ধরল আয়ান। এভাবে এত বড় খবর শুনতে হবে তা ওর কল্পনাতেও ছিল না। খালি হাতে অশোকের কালো স্যুটের কলার ধরে বলল, আই উইল কিল ইউ। স্যার প্লিজ প্লিজ স্যার, ছেড়ে দিন আমাকে। বিয়েটা একদমই হুট করে হয়ে গেছে, আর একদম ঘরোয়াভাবে। মেহনাজ মঞ্জিলে এর আগে কোনো বিয়ে এতটা স্তব্ধতা নিয়ে হয়নি, কেউ জানতেই পারেনি আমরা। স্যার, আই থিঙ্ক শুদ্ধ স্যার জেনে গেছেন যে আপনি। আয়ান সর্বশক্তিতে অশোকের নাক বরাবর ঘুষি লাগিয়ে দিল। মুখ থুবড়ে অশোক মাটিতে গিয়ে পড়ল একদম। নাক দিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে ওর।
সেদিকে খেয়াল নেই ওর নিজেরও। আয়ানের চোখের রক্তিম রং দেখে নিজেরটা ভুলে গেছে ও। আয়ান ঘরে থাকা কাচের সেন্টার টেবিলের ফুলদানিটা আগে মাটিতে ছুড়ল, তারপর লাথি মেরে টেবিলটাও ভেঙে গুড়িয়ে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে চেঁচিয়ে বলতে লাগলো, তুমি শুধু আমার হবে ইনশিয়া, এ আয়ানের। শুদ্ধ যেভাবে কেড়ে নিয়েছে আমার প্রাপ্য আমার প্রিয়জন, আমিও কেড়ে নেবো ওর থেকে সবটা। শেষ করে দেবো ওকে, শেষ করে দেব। এটা আমি খুব ভালো মতোই জানি। বিয়েটা শুদ্ধ স্বেচ্ছায় করেনি, মেনেও নেয়নি ও তোমাকে। আজ না হয় কাল দূরে সরিয়ে দেবে ও তোমাকে। আর ঠিক তখনই তুমি আমার হবে, কারণ তুমিও চাওনি এই বিয়েটা হোক, চাইতেই পারো না। আর 5টা ফ্যামিলি মেম্বারদের মতো তোমার মনে শুদ্ধের জন্য যে ঘৃণার বিষাক্ত প্রবাহ বইছে, তা অমৃত হতে দেব না আমি। শেহনাজ মঞ্জিলে যাই তো কি, আজাদ ম্যানশনে তো যেতেই পারি। শুদ্ধ, ইটস হাই টাইম তোর আরেকটা ধ্বংসের জন্য তৈরি হ। আসছে আমি ইনশিয়া, গেট রেডি টু বি মাইন, অনলি মাইন। ভোরের আলো ফুটেছে টের পাচ্ছি, কপালে কারো উষ্ণ নিঃশ্বাস আসছে পড়ছে। তা উপেক্ষা করতে হাতের মুঠোতে থাকা কিছু একটা আরো জোরে আঁকড়ে ধরে মুখ এগিয়ে আরো সামনে নিলাম। নাকের ডগায় লোমুস কিছু স্পর্শে হাঁচি আসতে একটু সরে গেলাম। নাকটা ডলে চোখ খুলতে শুদ্ধ হয়ে প্রায় উদম শরীরটা চোখে পড়লো। সাদা গেঞ্জিটার বুকের কাছটায় কয়েকটা লোম উঁকি দিচ্ছে। হাতের দিকে তাকিয়ে দেখলাম মুঠোতে তার চিকন স্লিভসের কলার দিকটা খামচে ধরে রেখেছি। তড়িঘড়ি করে হাতটা ছাড়িয়ে আরো পিছিয়ে গেলাম। ভাগ্যিস ঘুমটা আমার আগে ভেঙেছে। উঠে বসে মাথা চেপে ধরে আগের রাতের ঘটনা মনে করার চেষ্টা করলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পাশের মানুষটার দিকে তাকালাম আবারও। কেমন যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ইচ্ছে হলো তাকে। শুধু ভাইয়া বেঘরে ঘুমোচ্ছেন। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো একটু বেশি এলোমেলো ভাবে বেড়ে গেছে। ঘন ভ্রুজোড়া নির্লিপ্ত ভাবে থেকে থেকে আবার কুঁচকে যাচ্ছে কিছুক্ষণ পরপরই। চোখ পিটপিট করছেন উনি। কপালের চুলগুলো অগোছালো ভাবে কেউ কেউ আবার কপালেই, আবার কেউ বাড়াবাড়ি করতে তার চোখে পড়ছে। তার বিরক্তির চেহারা বা রাগ সহ্য করার চিন্তা নেই যে ওদের। সাহসটা তাই তো বেশি। হাত এগিয়ে দিয়ে চুলগুলো সরিয়ে দিতে গিয়েও থেমে গেলাম। বেলকনি থেকে তাকিয়ে দেখি সেখানে একটা অচেনা পাখি বসে আছে, একদম কালো পালকের। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম খুব একটা বেলা হয়নি। পুরো ঘরের দিকে তাকিয়ে মাথা ঘুরে উঠলো আমার। রাতে যা দেখেছিলাম তা আরো স্পষ্ট। ঘরটা আরো ভয়ানক, কোনো উথাল পাথালের ধ্বংসাবশেষের মতো দেখাচ্ছে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে টুকটাক করে এটা ওটা গুছাতে লাগলাম। এই ঘরেই থাকতে হবে আমাকে যতদিন এ বাসায় আছি। সেজো মা সেজো কাকুর আদেশ মানতে বাধ্য আমি। ঘর গোছাতে গোছাতে আর চোখে শুদ্ধ ভাইয়াকেও দেখছিলাম। লোকটা উপর হয়ে ঘুমোতে বেশি পছন্দ করে, হয়তো বাচ্চাদের মতো। তাকে এই মুহূর্তে তেমনই লাগছে দেখতে, শিশু সুলভ, নিষ্পাপ। কে বলবে উনি এরকম? কথাটা ভেবে আনমনে নিচের ফুলগুলো জড়ো করছিলাম আমি। হঠাৎই কিছু একটা ফুটলো পায়ে। শব্দ করেই মুখ চেপে ধরলাম। উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম লোকটা জেগে গেল কিনা। না, উনি জেগে যাননি। পায়ে গিয়ে দেখি কাচের টুকরো। পাশে থাকে ড্রেসিং টেবিলের ভাঙা আয়নার কথাটা মনে পড়লো। সাথে সাথে শুধু ভাইয়ার হাতের কথাও। তার দিকে আরেক নজর তাকিয়ে দেখলাম হাত মাথার নিচে দিয়ে ঘুমোচ্ছেন উনি, যেন কিছুই হয়নি সে হাতে। এই ঘরে কি ফার্স্ট এড বক্স থাকবে? সম্ভাবনা কতটুকু? তবুও কাটা পা চেপে ধরে খোঁড়াতে খোঁড়াতে খুঁজতে লাগলাম। সৌভাগ্যবশত পেয়েও গেলাম। ওটা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসলাম। এবার কথা হলো ওষুধটা লাগাবো কি করে? যদি জেগে যায় তাহলে তো আবারও চেঁচামেচি করবে। তাই বলে কাটা হাত নিয়ে থাকবে নাকি? না, যা হয় হবে। আগে তো ওষুধ লাগাই। যেমন ভাবা তেমন কাজ। টেনে টুনে হাত বের করলাম তার। রাতের ব্যবধানে রক্ত পড়াটা না থাকলেও খুব বাজে ভাবে জখম হয়ে আছে হাতটা। ওষুধ লাগাতেই শুধু ভাবে বড় বড় চোখ মেলে তাকালেন। লাফিয়ে নেমে গিয়ে বললাম, আমি কিছু করিনি। উনি কিছু না বলে আমার দিকে পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়লেন আবারও। ঘুমের মধ্যেই আছে নাকি? পরক করতে হাতে এগিয়ে ধীরে ধীরে ব্যান্ডেজটা বেঁধে দিলাম। উঠেননি উনি। এত বড় অপারেশন সাকসেসফুল করায় গর্ব হলো নিজের উপর। তারপর কাচের টুকরো সহ মেঝেতে পড়ে থাকা সব ফুল জড়ো করে যত দূর সম্ভব গুছিয়ে নিলাম ঘরটাকে। এবার শ্বাস নেওয়া যাবে এই ঘরে। সোফায় বসে পায়ের যেখানে কাজ ফুটেছে সবে হাত লাগিয়েছি। সাথে সাথে দরজার নক করলো কেউ। চেঁচিয়ে বলল, নিচে আগে দরজা খোলো, ফুপি ডাকছে তোমাকে, নিচে এসো। আমি চললাম। মাহি এত জোরে দরজা ধাক্কিয়েছে আর চেঁচিয়েছে যে শুধু ভাইয়া চমকে উঠে বসে পড়েছেন। আমি দম মেরে বসে আছি। এই লোকটা এখন তার হাতে ব্যান্ডেজ দেখবে আর আমাকে ঝাড়বে। শুধু ভাইয়া সারা ঘরে একবার চোখ বুলিয়ে দৌড়ে উঠে এসে আমার পায়ের কাছে হাঁটু বেড়ে বসে গেলেন। ওনার হাঁটুর উপর আমার পা নিয়ে হন্তদন্ত হয়ে পড়লাম। রক্ত কেন? কি হয়েছে?
চুপ করে ওনার চিন্তাটা দেখে চলেছি। আমাকে নিয়ে এভাবে টেন্সড উনি। 2 ফোঁটা রক্ত দেখে কেমন করছেন? আর কথা বলছিস না কেন? কি বাদিয়েছিস আবার? ও ও কিছু না আসলে। ঠাটি এক চড় মারলে না সব আসলে বেরিয়ে যাবে তোর। নিজের ক্ষতি করতে চাচ্ছিলিস তুই? উনি পাশে রাখা ফার্স্ট এড বক্স হাতে নিয়ে ওষুধ লাগাতে লাগলেন আমার পায়ে। এতটুকু ছুঁড়ে গেছে, শুধু না আছে ব্যথা আর না খুব বেশি রক্ত পড়েছে। এতটা সময়ের ব্যবধানে শুকিয়েও গেছে কিছুটা। সেই কাটা জায়গাটা দেখে এভাবে রিয়াক্ট কেন করছেন উনি? ওষুধ লাগানো শেষে পায়ে ফু দিয়ে সেখানটা স্যালো টেপ লাগিয়ে দিলেন উনি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি তার দিকে। বাইরে থেকে আবারও আওয়াজ এলো, ভাবি নিচে এসো, নাকি দেরি হবে আরো? ধ্যান ভেঙে বাস্তবে ফিরলাম। পাটা যে কোথায় সে হুঁশ আসতে তা সরিয়ে নিতে উদ্যত হলাম। শুধু ভাই আরো শক্তিতে পা ধরে রাখতে যাচ্ছিলেন আমার, কিন্তু ব্যথায় কুকড়ে উঠলেন। হয়তো হাতের ব্যান্ডেজে টান পড়েছে। আমাকে নিয়ে এতটা ব্যস্ত ছিলেন উনি যে নিজের হাতটাও খেয়াল করেননি এতক্ষণ। সেটা দেখে কটমটে চোখে তাকালেন আমার দিকে, গলা উঁচিয়ে বললেন, মাহি তুই যা, মাহি তুই যা, নিচে গিয়ে বল তোর ইনসিয়া ভাবি দেরি হবে। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না, মানে মাহি চলে গেছে। নিচে গিয়ে কি সত্যি এটাই বলবে ও? কি ভাববে সবাই? দরজা থেকে চোখ সরিয়ে শুধু ভাইয়ার দিকে তাকাতেই মনে পড়লো মাহিকে কেন চলে যেতে বললেন উনি। এবার শুরু হলো আরেক ভয়। দাঁতে দাঁত চেপে উনি বললেন, তোকে বলেছিলাম কি আর দেখবি না আমাকে? আমি তো। ভুল করবি আর তুতলাবি? কথাটা বলে উনি হাতের ব্যান্ডেজ খুলতে যাচ্ছিলেন। ব্যস্ত হয়ে বললাম, খুলবেন না প্লিজ, রক্ত। শুধু ভাই ভ্রু কুচকে তাকালেন আমার দিকে, রাগের সুরেই বললেন, বলেছি আমাকে নিয়ে না ভাবতে। উনি আবারও ব্যান্ডেজ খুলতে লাগলেন। বিড়বিড় করে বললাম, আমিও সেলোটেপ খুলে ফেলবো। কি বললি তুই? সেলোটেপ খুলে ফেলবো। একটু বেশি কথা বলছিস মনে হচ্ছে। আপনার মনে কি হয় তা আমি কি করে বলবো? সেন্টার টেবিলে হাতের পাশে থাকা টিস্যু বক্সটা কোণে দিয়ে রাগে ঠেলে সরিয়ে দিলেন। আমার পা আস্তে নামিয়ে শুধু ভাইয়া উঠে ওয়াশরুমে চলে গেলেন। বসে থেকেই জোরে আওয়াজ করে বললাম, ভেজাবেন না বাম হাত। কোনো উত্তর আসেনি। একটা শ্বাস ফেলে দরজা খুলে রুমের বাইরে বেরিয়ে আসলাম। নিচে এসে দেখি সেজমা হুইল চেয়ারে বসে সোফায় বসা 2জন মহিলার সাথে কথা বলছেন। কাজিনগুলো ডাইনিং টেবিলে বসে টুকটাক কথা বলছে। আমাকে আসতে দেখি মাহি বলল, এই তো ইনসিয়া ভাবি চলে গেছে। সবার দৃষ্টি আমার দিকে। চোখ নামিয়ে এগিয়ে গেলাম সেজমার দিকে। সেজমা বলল, ইনসু, কোনো সমস্যা হয়েছে তোর মা? ঘাড় নাড়িয়ে না বোঝালাম। সেজো কাকু পাশে বসেই চা খাচ্ছিলেন। বললেন, শুদ্ধ কোথায়? রুমেই আছে। মাহি আর তাপসি আপু এগিয়ে আসলো। মাহি বলল, চলো ইনসিয়া ভাবি, খাবে চলো। বাকি সবাই খেয়ে নিয়েছি। আর চোখে উপরে তাকিয়ে বললাম, সবাই? তাপসি আপু বুকে হাত গুজে বলল, সবাই বলতে কাকে বোঝাচ্ছ বলো তো ইনসিয়া? কাকে আবার? অবশ্যই শুন। মাহি আসছি আমি, ফিরতে লেট হবে। মাহির কথা শেষের আগে শুধু ভাইয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বললেন। এই গরমে ওভাবে জ্যাকেট পরে বেরোচ্ছেন কেন উনি? মানুষটা ভিন গ্রহের প্রাণী হবে হয়তো। উপস্থিত সবাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু বেরোনোর সময় কাউকে বলে বেরোয় না। আজকে তবে বলছে কেন? তাপসি আপু বলল, মাহিকে কেন বলছিস? শুদ্ধ বউ আছে এখন তোর, তাকে বলে যা। শুধু ভাইয়া এক নজর তাকালেন আমার দিকে। সেজো কাকু বললেন, কোথায় যাচ্ছ তুমি শুদ্ধ? তার কৈফিয়ত কি এই 3 বছরে দিয়েছি আপনাকে মিস্টার আজাদ? নিজের বাবাকে নাম ধরে সম্বোধন করতে এতটুকু গলা কাঁপলো না লোকটার? কেন? আমার বউ তো আমার উপর এত বড় একটা জিনিস চাপিয়ে দিল। অভিমানে হয়তো ও বাসায়ও যাব না আমি, কিন্তু তাই বলে তার প্রতি ভালোবাসাটা তো কমেনি এতটুকু। ওটো তাদের ছেড়ে দূরে আছে এটা ভাবতে তো ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেজো কাকু বললেন, সময়টা বদলেছে শুদ্ধ। সাথে আপনার প্রতি আমার ধারণা, ঠকিয়েছেন আপনি আমাকে। বাবা ছেলের কোনো কথাই বুঝলাম না আমি। সেজো কাকু বললেন, আমাকে না বললে একজন মানুষের দায়িত্ব এখন তোমার, তার কথা ভুলে যেও না অন্তত। উনি নিজের মতো হাঁটা লাগলেন। সেজমা বলল, খেয়েছে শুদ্ধ? খিদে নেই। দরজাগুলো বেরিয়েই যাবে তখনই মাহি পেছন থেকে বলল, ইনসিয়া ভাবি, ভেবে দেখো কতদিন এভাবে না খেয়ে থাকবে তুমি। মাহির কথায় ওর দিকে অবাক চোখে তাকালেও শুধু ভাইয়ের চোখ শক্ত করে রাখা চেহারায় চোখ এড়ায়নি আমার। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এসে বললেন, ব্রেকফাস্ট করিসনি তুই এখনো? কি হলো বল, খাসনি কিছু তুই? চারপাশে চোখ বুলিয়ে সবার ঠোঁট
টিপে নিঃশব্দে হাসা দেখলাম। এই মানুষটা নিজের বাবা মায়ের সাথে অমন ব্যবহার করে আমার সাথে ওভাবে কথা বলছে, যে আমাকে আগেই বলে দিয়েছে দূরে থাকবি, চাইনি বিয়েটা হোক। বহুরূপী নাকি লোকটা? মাথা ডানে বামে নাড়লাম। পাশের এক মহিলা হেসে হেসে বললেন, বাবা শুদ্ধ, এ তো দেখছি প্রথম দিনেই মায়ের চেয়ে বউয়ের প্রতি টান বেশি তোর। জাদু জানে নাকি ইনসিয়া? শুধু ভাই হাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। ওনার কথায় হয়তো জবাব দিবেন উনি, কিন্তু কি জবাব দেবেন? কি জবাব আছে ওনার কাছে? বাকিরা সবাই বেশ থমথমে হয়ে আছে দেখলাম। মাহি বলল, জানো তো আম্মু, কাল দেখলে না চুপ থেকেও তোমাদের যোগ্য জবাব দিয়ে চুপ করিয়ে দিয়েছিল ইনসিয়া ভাবি। সিয়া উঠ। সিয়া নামটা শুনে আঁতকে উঠলাম। এটা কি আমার জন্য ছিল? সন্দিহান চোখে শুধু ভাইয়ের দিকে তাকালে উনি আবারও বললেন, এখান থেকে উঠ সিয়া। আমি দাঁড়িয়ে গেলাম। উনি আমার হাত টানতে টানতে ডাইনিং এ বসিয়ে দিলেন। ওখানে ৩-৪ জন বসে যারা ছিল তারা আড্ডা ছেড়ে আমার দিকে তাকালো। আমাকে বসিয়ে শুধু ভাই হাত ছাড়লেন। আসমা খালা, অল্প ঝালে কিছু বানিয়ে আনো তো। বরাবরই ঝাল কম খাই আমি, তবে সেটা তো শুধু ভাইয়ের জানার কথা না। কার জন্য খাবার আনতে বললেন উনি? তবে এক মধ্যবয়স্ক মহিলা এসে প্লেটে খাবার দিয়ে গেলেন। উনি প্লেটটা এগিয়ে দিয়ে বললেন, শেষ কর। বিষয় সীমা পার করে বারবার নতুন সীমা আছি আমি, আর প্রতিবার উনি সেই সীমাটাও পার করতে বাধ্য করছেন আমাকে। ধমকে বললেন, খাবারটা খেয়ে নিস সিয়া। আপনি? বলছি না পবিত্রতা হতে হবে না তোকে? কথা কানে যায় না নাকি, না মাথায় ঢোকে না কোনটা? মুখ ছোট করে খাবার প্লেটের দিকে তাকালাম। শুধু ভাইয়া তার দিকে প্লেটটা টেনে ভাত মাখিয়ে আমার মুখের সামনে লোকমা উঠিয়ে বললেন, নে হাগর। আমি বাসার সবার দিকে তাকালাম। সবার দৃষ্টি আমার দিকে স্থির। সেজমা মাথা নেড়ে খেয়ে নিতে ইশারা করলো আমাকে। মুখে নিলাম খাবার। মাহি উৎফুল্ল কণ্ঠে বলল, ইনসিয়া ভাবি, জিনিয়াত আপু আসছে আজই, আর তোমাদের বউবাজের রিসেপশন। খাবার চিবানো থেমে গেল আমার। শুধু ভাইয়া তীক্ষ্ণ চোখে তাকালেন মাহির দিকে। ও চুপ মেরে গেল তখনই। উনি পানি এগিয়ে দিয়ে বললেন, ওষুধ খেয়ে নিস সিয়া। তাপসি আপু বলল, ও মা, ওষুধ কেন? কি হয়েছে তোমার ইনসিয়া? ও কিছু না আপু। পায়ে কাজ বেঁধেছিল। শুধু ভাইয়ের কথা সেজমা এগিয়ে আসতে আসতে বলল, কিভাবে? কিসের কাজ? এমা, শুদ্ধ ভাইয়া তোমার বাঁ হাতে ব্যান্ডেজ কেন? মাহির কথা কিছু না বলে শুধু ভাইয়া সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। বললেন, মাহি, সিয়াকে পেন কিলার দিয়ে দিস। স্লারটুপটা যেন না খুলেও বাসায় কেউ আসলে বলিস আমি সন্ধ্যায় ফিরবো, তখন দেখা করতে। কথা শেষ করে হনহন করে বেরিয়ে গেলেন উনি। এটুকু কাটাতে পেইন কিলার খেতে হয়, তা কোন চিকিৎসা শাস্ত্রে আছে? আমার তো তা জানা নেই। সেজমার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেখলাম, শান্তির। একই অবস্থা সেজো কাকু সহ সবার চেহারায়। সেজমা বলল, শুদ্ধর হাতে তুই ব্যান্ডেজ করেছিস? মাথা উপরে নিচে নাড়লাম। তার মুখের হাসি আরো প্রসারিত হলো, কারণ বোধগম্য হলো না আমার। চুপচাপ খাবার শেষ করে ভাই বোনগুলোর আড্ডার দিকে কর্ণপাত করলাম। ছেলে কখন ফিরবে সে হদিস পেয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন মিসেস আজাদ। হুইল চেয়ার ঠেলে স্বামীর মুখে একই হাসি দেখে চোখ বেশ সবার অগোচরে দুফোঁটা সুখের বর্ষণ বেরিয়ে এলো। হসপিটালের কেবিনে সাদা পর্দার পেছনে জানালার সকালের বাঁকা রোদ পড়েছে। সেদিকে একধানে তাকিয়ে বেডে শুয়ে আছে মুনিয়া। আয়ান ওর হাত মুঠো করে পাশে বসে আছে। কিছুক্ষণ আগে এসে নার্স একবার শাসিয়ে গেছে ওকে, যেন মুনিয়াকে কোনো বিষয় নিয়ে এতটুকু উত্তেজিত না করে আয়ান। মুনিয়ার চোখ স্থির। আয়ান বলল, মন খাবি না? মুনিয়া চুপ। খাওয়া বা কথা বলার ইচ্ছে নেই ওর। ইচ্ছে থাকলেও কথা বলতে পারবে না ও। 3 বছর আগে সেই ভয়ানক রাতে ওই মানুষরূপী পশুগুলোর সম্মানের সাথে সাথে কথা বলার শক্তিও নিয়ে গেছে। 3 বছর নিজের বাসা ছেড়ে, মা ভাইকে ছেড়ে পড়ে আছে হসপিটালে 4 দেয়ালে। আয়ান স্বেচ্ছায় রেখেছে ওকে এভাবে। বোনের হাত ছেড়ে গালে এক হাত রেখে বলল, মন, মা নিজে হাতে তোর জন্য পাটিসাপটা বানিয়েছে, খেয়ে নে বোন। মুনিয়ার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে লাগলো। মায়ের হাতে রান্না তো কতই খেলো, কিন্তু মায়ের হাতে শেষ কবে খেয়েছে মনে নেই ওর। আয়ান কখনো আনেনি ওর মাকে এই হসপিটালে। মায়ের মন দুর্বল হয়ে গেলে বারবার আসতে চাইবে, হয়তো লুকিয়ে লুকিয়েও আসবে যদি কারো চোখে পড়ে। এজন্য মাকেও আনেনি ও এখানে। মুনিয়ার চোখের পানি আয়ানের মনের আগুনকে জ্বালিয়ে দিল আবারও। হাত দিয়ে চোখ জোড়া মুছে দিয়ে বলল, শুদ্ধকে ছাড়ি না আমি মন, কোনোদিনও ক্ষমা করবো না ওকে আমি। ইনশিয়াকেও কেড়ে নেবো ওর কাছ থেকে আমি। আপনজন হারানোর যন্ত্রণায় দিশেহারা করে দেবো ওকে। আজ যাবো আমি আজাদ ম্যানশনে,
শুদ্ধের বিবাহিত জীবনের জন্য নতুন উপহার নিয়ে, যে উপহারের বদৌলতে ইনশিয়াকে হারাতে শুরু করবেও। মজার বিষয় কি জানিস মন, এই উপহার শুদ্ধ নিজে হাতে সাজিয়েছে, কিন্তু সেটা গুটি হিসেবে আমি ব্যবহার করব। আমি। মুনিয়া ছটফট করতে লাগলো, যেন ওর বিছানায় কেউ জ্বলন্ত কয়লা ফেলে গেছে। আয়ান উঠে দাঁড়িয়ে মনকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে শান্ত হতে বলছে। এক নার্স কোলাহল শুনে দৌড়ে ভেতরে এসে আবারও ছুটে গেল। দুজন ওয়ার্ড বয় এসে এক প্রকার ধাক্কিয়ে জাপটে ধরে আয়ানকে রুম থেকে বের করে নিয়ে গেল। নার্সটা কেবিনের দরজা লাগিয়ে দিল সাথে সাথে। আয়ান দরজার কাছের অংশটুকু দিয়ে বোনের অস্থির দেহে জোর করে নার্সকে ইঞ্জেকশন পুশ করতে দেখল। মুহূর্তেই শান্ত হয়ে ঘুমিয়ে গেল মুনিয়া। আর শুদ্ধের প্রতি তীব্র ঘৃণায় হাত মুঠো হয়ে আসলো আয়ানের। ভেতরে জ্বলতে থাকা লেলিহান আগুন যেন বেরিয়ে এসে ঝলসে দেবে সবটা। সে আগুনের শিখা যেন বলে চলেছে, তোকে শাস্তি পেতেই হবে শুদ্ধ, আমি দেব তোকে শাস্তি। আমার আদালতে তোর সর্বোচ্চ কেড়ে নেওয়ার রায় হয়ে গেছে। বাবা মা তো ছেড়ে দিয়েছিস, যদি ভুলেও ভেবে থাকিস ইনশিয়াকে আঁকড়ে ধরে বাঁচবি, সেটা ভুল প্রমাণ করে দেবো আমি। এই আয়ানের যেমন ইনশিয়াকে চাই, তেমন তোকে তোর প্রাপ্য সাজা দেওয়াও চাই। কোনোভাবেই তোর নিস্তার নেই শুদ্ধ, কোনো রাতেই তোকে ছাড় দেব না আমি। নিজেকে যতটা সম্ভব শক্ত রাখার চেষ্টায় আছি। সামনের মানুষটাকে ফিরিয়ে দেয়া কোনো এক সময় অসম্ভব ভাবতাম আমি, কিন্তু তাকে আজ ফিরিয়ে দেব। হ্যাঁ, ফিরিয়ে দেব। কাছে আসতেই দেব না, আমার কাউকে কাছে আসতে দেব না। কেউ বোঝেনি আমাকে, শুধুমাত্র তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েতে বেছে নিয়েছে আমাকে। তুই আমার সাথেও কথা বলবি না ইনসু? বেলকনির ফ্লোরে পানির বোতলটা রেখে হাত মুঠো করে দাঁড়িয়ে রইলাম চুপচাপ। সকালে রুমে এসে এই বেলকনির মৃতপ্রায় গাছগুলোই আগে চোখেও পড়েছিল আমার। পানির অভাবে সবগুলো শুকিয়ে আছে। জিনাত আপু এগিয়ে এসে আমার কপালের সামনে এক গোছা চুলের টান মেরে বলল, এখন তুইও এমন করবি? সবাই সাথে তোর হয়ে কথা বলতে গিয়ে নিজের নানুর বাসার সবার চোখে বালি হয়ে গেছি, বিশেষত দুই মামার। বাকিরা সবাই মনে মনে হয়তো আমাকে সাপোর্ট করলেও মুখে কিছুই বলার সাহস করেনি। যাচ্ছি আমি, না বাসায় যাব না। শেহনাজ মঞ্জিল, হারিয়ে যাব, কাউকে লাগবে না আমার, তুই না তো কেউ না। জিনাত আপু বাইরের দিকে পা বাড়া ছিল, আর থাকতে পারিনি। জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমি জানতাম, আর কেউ বলুক না বলুক, জিনাত আপু ঠিকই বলেছে বিয়েটা না হওয়া নিয়ে। জিনাত আপু আমাকে ছেড়ে চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদিস না ইনসু, কাঁদিস না। জিনাত আপু, আব্বু। শান্ত হ ইনসু, একটু শান্ত হ। জিনাত আপু আমাকে ধরে রুমে এনে বিছানায় বসিয়ে দিল। ওকে জড়িয়ে কিছুক্ষণ কেঁদে একটু হালকা লাগলো ভেতরটা। জিনাত আপু আমার চুলে টান মেরে বলল, কি রে বুঝি, কেঁদে কেঁদে নাক আর বোঝা হয়ে যাচ্ছে তো। আর কত কান্না করবি, এবার তো থাম। চোখ মুছে গাল ফুলিয়ে তাকালাম ওর দিকে। ও হেসে বলল, দেখেছিস তো, তোকে বুঝি বললে তোর কান্না থেমে যায়। আই থিঙ্ক নামটা তোর খুব পছন্দ হয়েছে, কি বলিস? অন্যদিকে মুখ করলাম আমি। জিনাত আপু জড়িয়ে ধরে বলল, হয়েছে হয়েছে, বাচ্চা মেয়ে খালি কান্না করবে। বোঝো তুমি, পচাচ্ছ কেন তবে? আচ্ছা সরি। আই ইনসু, শুদ্ধ কোথায় রে, বলে গেছে তোকে? না। ও, কাল রাতে কিছু বলেছে ও তোকে? আই মিন, কষ্ট দিয়ে কোনো কথা বলেছে তোকে? কষ্ট দিয়েছে, কড়া কথা শুনিয়েছে বিয়েটা করেছি বলে, কিন্তু আমিও কি বলিনি তার থেকে সরে যাওয়ার কথাটা? ওনার এতটুকু কষ্ট লেগেছে কি তাতে? কি হলো বল? সবটা খুলে বললাম ওকে। আপু চিন্তার মুখ করে বলল, শুদ্ধ কেন চাইনি বিয়েটা? জানি না আপু। তুই এবার ডিভোর্সের কথাটা কেন বললি ইনসু? আমি জিনাত আপুর দিকে ঘুরে বসে ওর হাত মুঠো করে বললাম, আপু এই লোকটা না খুব অদ্ভুত, খুব অচেনা। কখনো মনে হবে সে পাথরের চেয়েও কঠিন, আবার কখনো তার কোমল চাহনি কেয়ারিং এ অস্বস্তিতে পড়ে যাবে। মানুষটা কখনো নিষ্পাপ শিশুর মতো বোকা বোকা কথা বলবে, আবার কখনো তার কথা বিষাক্ত তীরের মতো বিঁধবে তোমার কাছে। একদম বহুরূপী। বেশ অনেকটাই চিনে গেছিস। জানি না, তবে এটা জানি এতটা কনফিউজিং একটা মানুষের সাথে থাকা অসম্ভব আপু, একদমই সম্ভব না। এসব কি বলছিস তুই ইনসু? তোর বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু জোর করে, দুটো মানুষেরই অমতে। যা হয়েছে মেনে নে ইনসু। শুদ্ধ তো এমন ছিল না, হয়ে গেছে। হয়তো পরিস্থিতি বাধ্য করেছে ওকে, হয়তো সময়টা এতটাই বেসামাল ছিল যে ও এমন জীবনটা তৈরি করে নিয়েছে। তুইও তো এখন ওর বউ, ওর অর্ধাঙ্গিনী। তোর কি উচিত নয় নিজের বরকে বোঝার চেষ্টা করা, ওকে আরেকটা সুযোগ দেওয়া?
পাপীকে নয় ইনসু, পাপকে ঘৃণা করতে হয়। আর সেই পাপী যদি আপনজন হয়, তাকে তো সে পথ থেকে ফেরানোর চেষ্টা করতেই হয় ইনসু, তাকে দূরে সরাতে নেই। এক বর্ণ ভুল বলেনি জিনাত আপু। মাথা তুলে ওর দিকে তাকালাম। সত্যি তো, শুধু ভাইয়া তো এমন ছিলেন না। আমাদের পরিবারের ব্রাইটেস্ট স্টুডেন্ট বলতে তো আব্বুকে সবসময় ওনার উদাহরণ দিতেই শুনেছি আমি। সেজো কাকুর সাথে মানুষটা এতটাই বন্ধুসুলভ ছিলেন যে তাকে তুমি করে বলতেন উনি। আর আজকে সারনেম ধরে আপনি করে বলেছিলেন উনি। সেজমা তো তার চোখের মনি ছিল, যেমনটা উনি সেজমা একটা রাতও শুধু ভাইয়াকে ছেড়ে কোথাও থাকতেন না। আর উনিও সেই সেজমাকে যত দূর সম্ভব অ্যাভয়েড করছেন উনি। কেন? কিসের জন্য? ইনসু, তুই বুঝতে পারছিস তোকে কি বললাম? আমি জানি তুই পারবি শুদ্ধকে বোঝাতে। জীবনটা যেভাবে লেট করছে ও, এগুলো ওর জন্য নয়। পারবি না তুই? বল। আপু, আমি কেন? এর উত্তর আমি দিচ্ছি। ঘাড় ঘুরিয়ে দরজা দিকে তাকালাম। সেজমা এসেছেন। মাহি ওনার হুইল চেয়ারটা ঠেলে রুমের দিকে ঢুকিয়ে দিয়ে চলে গেল। সেজমা আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, মারে, আমার শুদ্ধটা একদমই শুদ্ধ, কোনো ঘোর প্যাচ বোঝে না ও। মানুষকে সহজেই আপন করে নেয়, বিশ্বাস করে সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যায়। কাউকে নিজের সাধ্যের মধ্যে সাহায্য করতে না পারলে অপরাধ বোধে ভুগত। আর হয়তো তাই জীবনটাও কোনো কুৎসিত খেলা খেলেছে ওর সাথে। কি হয়েছিল সেজমা? জানি না রিনসু, 3 বছর আগে কিছু একটা হয়েছিল ওর জীবনে। কাউকে বলেনি ও সে কথা। এক সকালে বেরিয়ে গেল, আর সন্ধ্যায় মাথায় ব্যান্ডেজ নিয়ে ফিরে এলো। সেদিনই প্রথম ওর হাতে মদের বোতল দেখেছিলাম, আর সেদিনই শেষ। তারপর নেশার ভঙ্গিমায় বাসায় ঢুকলেও কখনো ওকে সামনাসামনি ড্রিঙ্ক করতে দেখিনি। আমি বা তোর কাকু কেউই। টলতে টলতে সে সন্ধ্যায় বাসায় ঢুকে আমার এই কোলে মাথা রেখে চিৎকার করে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে শুধু এটাই বলেছিল, আমার সামনে মেয়েটার জীবন শেষ হয়ে গেল আম্মু। কিচ্ছু করতে পারিনি। কথাগুলো কেন বলছিল, কি ঘটেছিল, আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, ওকে বলেনি। সেজমা দীর্ঘশ্বাস ফেলল, বলল, সেদিনের পর ছেলেটা কোনো এক অপরাধ বোধে শুধু ঘুরে ঘুরে মরেছে ভেতরে ভেতরে। আমি মা হয়ে কিছুই করতে পারিনি। ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের মতো চলতো, বাসায় থাকতো না। ডিপ্রেসড বলে আমরাও ওকে কিছু বলিনি তখন। একদিন শুনলাম পুলিশের গায়ে হাত তোলার অপরাধে ওকে লকআপে যেতে হয়েছে। কিন্তু বিশ্বাস কর ইনসু, আমি জানি শুদ্ধ কোনো ভুল করতে পারে না। ও যদি কারো গায়ে হাত তুলে থাকে, তবে তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। তোর কাকু সেটা না বুঝে ওর সাথে বেশ রাগারাগিও করেছিল। এভাবেই চলছিল, কিন্তু তোর সাথে বিয়ের 2 দিন আগে হুট করে বলে উঠলো এ বাসায় নাকি ও থাকবে না, চলে যাবে সবাইকে ছেড়ে। এটুকু বলে সেজমা কাঁদতে লাগলো। জিনাতপে এগিয়ে তার কাঁধে হাত রাখলো। ওর চোখেও অপরাধ বোধ। হয়তো সেজমার কথাগুলোই ঠিক। সবটা না জেনে সবাই মিলে লোকটাকে নিয়ে যে সমালোচনাগুলো করছিল, তার সবটাই এখন ওরও খবরের মতো মনে হচ্ছে। সেজমা নিজেকে সামলে বলল, তুই বল ইনসু, একমাত্র ছেলে আমাদের। জীবনে ওর দিকে তাকিয়ে আর কোনো দিক তাকাইনি। ওকে কি করে কাজ ছাড়া করব, কি করে থাকবো ওকে ছাড়া? ওই বা কোথায় যাবে? তাই তো সেজো কাকু সিদ্ধান্ত নিল। আমাদের কথা তো ভাবেনি। যদি নতুন কোনো দায়িত্বে বাধা পড়ে, তবে হয়তো চলে যাওয়ার কথা বলবে না ও। সে সময় তোকে ছাড়া কারোর কথা মনে আসেনি আমাদের। শুদ্ধ তোদের ওখানে গেলে কতটা হাসি খুশি থাকতো, তা দেখে আমাদের মনে হয়েছিল তুই হয়তো ওর দুর্বলতা হয়ে উঠতে পারবি। তাই বয়সে বড় হয়েও তোর আব্বুর হাতে পায়ে ধরে বিয়ের কথা বলে তোর সেজো কাকু। কিন্তু তোর আব্বু কিছুতেই রাজি হচ্ছিল না। পরে তোর কাকু এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে তোর আব্বুকে এটা বলে যে সম্পর্ক রাখবে না শাহনাজ মঞ্জিলার কারো সাথেই। তোর দাদিমা কেঁদে কেঁদে বুঝিয়েছিল তোর আব্বুকে। তখন আর তোর আব্বুর অমতের জায়গা ছিল না, রাজি হয়ে যায় সে।
তার মানে শুধুমাত্র একটা লোকের পিছুটান বানাতে এই বিয়ে? তাও কোন লোক? শুদ্ধ ভাইয়া, যে নিজেই চায়নি বিয়েটা হোক। তাহলে তার পিছুটান আমি হব কিভাবে? সেজমা আবারও বলল, তুই দেখ ইনসু, শুদ্ধ কিন্তু বিয়েটাতে আমত করেনি। তার থেকেও বড় কথা, ও একবারও যাওয়ার কথা বলেনি। আর যাওয়ার কথা বলেননি, কিন্তু বিয়েতে অমত করেননি উনি। তাহলে আমাকে কবুল বলতে মানা কেন করেছিলেন? পালিয়ে যেতে কেন বিয়ে বলেছিলেন সে? বিয়েটা মানলে কাল রাত আমার সাথে অমন ব্যবহার কেন করলেন উনি? আর ডিভোর্সের কথা কেন রাজি হয়ে গেলেন? এতগুলো কেনর উত্তর কে দেবে আমায়? কোথায় পাবো এর উত্তর? কিচ্ছু বুঝতে পারছি না আমি, সবটা গুলিয়ে যাচ্ছে আমার। ইনসু, মা আমার, তুই পারবি না? পারবি না বল আমার আগের সদ্যকে ফিরিয়ে নিতে? পারবি না এই সংসারকে আবার আগের মতো সাজিয়ে নিতে? ভিক্ষুকের মতো আর্তনাদ করে উঠলো সেজমা। তার অবস্থা দেখে বুকের ভেতরটায় তীব্র কষ্ট হলো আমার। এই মানুষটারই বা কি দোষ? প্যারালাইজ জীবনে আর কত সইবেন উনি? হ্যাঁ, টাকার অভাব নেই, কিন্তু সুখ, সেটার অভাবে তো বেঁচে থাকা যায় না। সেজমার হাতের উপর হাত রেখে বললাম, আমি চেষ্টা করবো সেজমা, তোমার ছেলে তোমারই থাকবে, তোমার কাছেই থাকবে। আমি জানতাম তুই নিরাশ করবি না আমাকে। আজ থেকে আমি তোর আম্মু, আর শুদ্ধের বাবা তোরও বাবা। পারবি না এই বাসাটাকে সংসার করে তুলতে? পারতে তো তোকে হবেই ইনসু। পারবি তুই? বল মা, তুই পারবি? বল। শক্ত হাতে সেজমার হাত মুঠো করে ধরলাম। জানি না এই হাতে এই সংসার শুধু ভাইয়াকে আঁকড়ে ধরতে পারবো কিনা, কিন্তু চেষ্টাটুকু তো আমাকে করতেই হবে। এই মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও শুধু ভাইয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব আমি। সন্ধ্যা গড়িয়ে গেছে, সাথে সাথে শুধু ভাইয়ারও বাসায় ফেরার সময় ঘনিয়েছে। রুমে বেশি কে থেকে কি করব, কিভাবে করব, এসবই ভাবছিলাম আমি। বিছানায় বসে টেনশনের দাঁতে নখ কাটছি। যা রাগী লোক, একটু এদিক সেদিক হলেই তো হয়েছে। জিনাত আপু ঘরটা ঘুরে ফিরে দেখে আমার দিকে এগুলো, চুলে টান দিয়ে বলল, হাইজিন বলতে একটা ওয়ার্ড আছে পৃথিবীতে, সেটাকে নিয়েই ভেবেছিস নাকি তুই নিজের পৃথিবীতে নেই ভাবছিস? ইনসু, তুই এই নোংরা কাজটা করিস না। হাত সরিয়ে বললাম, আমার জায়গায় থাকলে বুঝতে। হ্যাঁ, তা থাকবো কি করে? আপনি তো এই গ্যালাক্সিতেই নেই, নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডেও পেরিয়ে গিয়েছেন? আছি, তবে অন্য গ্রহে। শনি যেন শনি, ওইটা তার 10-10টা উপগ্রহ সমেত আমার মাথার উপর ঘুরছে। সেজমা যা বলে গেল, ওই লোকটাকে না, অসম্ভব। কি ওই লোক সেই লোক করছিস বলতে ইনসু? তোর বর হয় ও। হলো হলো, গাড়ির আওয়াজ পেলাম। লাফিয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, শুধু ভাইয়া এসেছে। হয়তো। ওয়েট, ভাইয়া? বিরক্তি নিয়ে বললাম, অসভ্য। জিনাত আপু একদম কাছে ঘেঁষে বসলো আমার, বলল, অভ্যাস পাল্টো বেব। ব্রোটু বর হয়ে গেছে সে তোমার। হ্যাঁ, সরে বসলাম। আপু আবারও গা ঘেঁষে বসে বলল, কি বলতো ইনসু, শুদ্ধটা এত হ্যান্ডসাম না। আই উইশ আমি ওর ছোট হতাম। বিশ্বাস কর, ভাইয়ে বেরোতোই না আমার মুখ দিয়ে। তার উপর হয় খালাতো ভাই, আম্মুকে ঠিক ম্যানেজ করে নিতাম। কিসব লোকজনের কথায় ছেলেটাকে এত খারাপ ভাবতাম। এই কি চাও কি তুমি? হ্যাঁ, এই ভাইটাই ছাড়তো। যদি মনে মনে সম্পর্কটাকে মেনে নেওয়া শুরু করতে পারিস, তবেই তো সেটা বাস্তবে এগোবে, তাই না? আসলেই তো। ভাইয়া কেন বলবো তাকে? বর হন আমার, বর। হ্যাঁ, বর হন উনি আমার, আর ভাইয়া বলবো না তাকে। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে দৃঢ়ভাবে কথাটা মাথায় বসিয়ে নিলাম। কিছু বলার আগেই ধরাম করে রুমের দরজাটা খুলে গেল। শুধু ভাইয়া এলোমেলো ভাবে হাঁটতে হাঁটতে রুমে ঢুকলেন। চোখটা লাল, মেরুন শার্টটার গলার নিচের দিকটা ভেজা, উপরে দুটো বোতাম খোলা, চোখ জোড়াও টলমলে। জিনাত আপুকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, কখন এসেছো আপু? তুই ড্রিঙ্কস করে এসেছিস শুদ্ধ? উনি তাচ্ছিলে হাসলেন, বললেন, এ বাসায় নতুন তুমি। হ্যাঁ, আর ইনসুও, সেটা ভুলে গেছিস তুই? শুদ্ধ এতক্ষণে তাকালেন আমার দিকে, বললেন, না ভুলিনি। সিয়া, তুই ওষুধ খেয়েছিলি? কিসের ওষুধ শুদ্ধ? তুই টর্চার করছিস ওকে। ভাব দেখেই বুঝলাম এতটুকু গায়ে লাগেনি তার। জিনাত আপুর কথাটা। এগিয়ে ওষুধের বক্স থেকে ওষুধ চেক করে বললেন, জানতাম খাসনি। পরক্ষণে চেঁচিয়ে উঠলেন, খাসনি কেন? জিনাত আপু এগিয়ে বলল,
তুই ওর সাথে এভাবে কথা বলতে পারিস না শুদ্ধ। বউ হয় ও তোর। হ্যাঁ, যে বউ বিয়ের রাতে ডিভোর্স চায়। তোর মানতে কষ্ট হচ্ছে সেটা? উনি চোয়াল শক্ত করে বলেন, ওকে ওষুধ খেতে বলো জিনা তাবু। তুই ডিনার না করলে ওষুধ খাবে না ও, এটাই বলেছে ইনসু। বড় বড় চোখ করে আপুর দিকে তাকালাম। এভাবে হাড়ি কাঠে মাথা না ঢুকালেও পারতো আমার। শুদ্ধ দিকে তাকিয়ে দেখলাম রক্ত চক্ষু করে তাকিয়ে আছেন আমার দিকে। একটা শুকনো ঢোক গিললাম। উনি জোরে ডাক লাগিয়ে বললেন, আসমা খালা খাবার আনো। শুদ্ধের আওয়াজে পুরো আজাদ মেনশন নড়ে চড়ে উঠলো। আসমা খালা এক ছুটে খাবার বেড়ে আনলো। মাহি আম্মুকে নিয়ে আসলো। বাবা বাদে বাসার প্রায় বাকি সবাই বাইরে থেকে উকি ঝুঁকি দিচ্ছে। উনি টের পেয়ে হাত মুঠো করে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।